হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কচুরলতির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যে কোনো নিরামিষের দিনে এইভাবে কচুরলতি রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি মাত্র এক আটি কচুরলতি। কচুরলতিগুলোকে আগে থেকে খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। কচুরলতির গায়ে যে খোসা বা ছালটা থাকে সেটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে কচুরলতিগুলোকে জাস্ট 1 ইঞ্চি মতো লম্বা রেখে রেখে কেটে নিতে হবে। সমস্ত কচুরলতিগুলোকে খুব সুন্দর করে কেটে একটা সাইডে আমি রেখে দিলাম। তো তারপরে আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিতে হবে একটু সরষের তেল। নিরামিষ কচুরলতি অবশ্যই একটু সরষের তেলে রান্না করার চেষ্টা করবে, তাহলে স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম। কচুরলতি রান্নাতে যদি এরকম করে একটা আলুকে একটু সরু সরু করে কেটে দিয়ে রান্না করা হয়, কচুরলতিটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। যে কোনো নিরামিষের দিনে এইভাবে তোমরা একবার আলু দিয়ে কচুরলতি রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। তো আলুগুলোকে দিয়ে জাস্ট মিনিটখানি সময় ধরে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সরাসরি কচুরলতিগুলো দিয়ে দিলাম। অনেকেই কি করে কচুরলতি ভাপিয়ে রান্না করে, বাট আমি কিন্তু কখনোই কচুরলতি ভাপিয়ে রান্না করি না, সরাসরি রান্না করি। তাতেই কিন্তু কচুরলতিটা খেতে দারুণ লাগে। যারা নতুন রাঁধুনি, কচুরলতি ভাপিয়ে রান্না করতে গেলে অনেক সময় হয় কি, কচুরলতিগুলো রান্না করতে করতে একেবারে ঘেটে ঘোয়া হয়ে যায়। তো চাইলে কিন্তু তোমরা এইভাবে এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারো। প্রত্যেকটা কচুরলতি একদম গোটা গোটা থাকবে, একটুও কিন্তু ঘেটে যাবে না। তো কচুরলতিগুলোকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে কচুরলতিগুলোকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। কচুরলতি ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ দেবো না, লবণ দিলেই কিন্তু কচুরলতিগুলো নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে কচুরলতিগুলোকে একদম ভাজা ভাজা করে ভেজে নেব। তাতে দেখবে কচুরলতিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। কচুরলতিগুলো ওইদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। তো মশলাটা আমি শিলনোড়াতে বাটবো, তাই এখানে দেখো একটা শিল পেতে নিয়েছি। শিলের মধ্যে আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম কালো সর্ষে, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে পোস্ত, তার সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিতে কিন্তু একদমই ভুলে যেও না। একটু লবণ দিয়ে যদি সর্ষেটাকে বাটা হয়, তাহলে সর্ষে বাটার সময় অনেক সময় হয় কি তেতো হয়ে যায়। তো একটু লবণ দিয়ে বাটলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাওয়ার ভয় থাকে না। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে সর্ষে আর পোস্তটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে সর্ষে আর পোস্তটাকে দেখো একদম মিহি করে বেটে নিলাম। তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি তুলে নেব। নিরামিষ কচুরলতি যদি এইভাবে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করা হয়, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে নিরামিষ কচুরলতি রান্না করছি, ঠিক এইভাবে তোমরা একবার রান্না করেই খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। সর্ষে পোস্ত বেটে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এইদিকে দেখো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলু আর কচুরলতিটাকে একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণও কিন্তু বেরিয়ে এসেছে। তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 4-5 মিনিট সময় ধরে কচুরলতিটাকে যদি এইভাবে করে একটু ভাজা ভাজা করে ভেজে নেওয়া হয়, তাহলে দেখবে কচুরলতিটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, আর আলাদা করে ভাপানোর কোনো প্রয়োজন হয় না। তো দেখো কচুরলতি আলুটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তারপরে কড়াইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। এই পদ্ধতিতে তোমরা একবার কচুরলতি রান্না করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। ওই কড়াইতে আমি আরও 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তেলের মধ্যে 2 থেকে 3টে শুকনো লঙ্কা দিতে কিন্তু একদমই ভুলে যেও না। কচুরলতি রান্নাতে শুকনো লঙ্কার এই ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। তারপরে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে পাঁচফোড়নটাকেও ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। পাঁচফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে লম্বা লম্বা পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে কাঁচা লঙ্কা। প্রায় 5 থেকে 6টার মতো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে দিয়ে দিলাম। কারণ কচুরলতি আমার কাছে একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে, সে আন্দাজে এখানে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে 1/2 ইঞ্চি মতো আদা বাটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে ছেড়ে আদা এই টমেটোগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে
খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি নেড়ে চেড়ে আদাটাকে একটু ভেজে নিতে হবে। আদা টমেটো দেখো বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বেশ একটু হালকা করে ভাজা হয়ে গেছে। আর কাঁচা লঙ্কা এরকম করে একটু হালকা করে ভেজে নিলে ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। টমেটোগুলো বেশ একটু দেখো নরম হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে জাস্ট মিনিটখানেক সময় ধরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে যে একদম কষা কষা করতে হবে সেরকম কোনো ব্যাপার না। জাস্ট মিনিটখানেক সময় ধরে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আস্তে আস্তে দেখবে সর্ষে পোস্ত বাটা থেকে কি সুন্দর একটা ভাজা ঘ্রাণ তোমরা পাবে। এইভাবে একটু তেলের উপরে হালকা করে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়, যার কারণে যে কোনো রান্নার স্বাদ আর গন্ধ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু কোনো রকম লবণ দেওয়া যাবে না, লবণটা একটু পরে দিতে হবে। লবণটা কেন পরে দিতে হবে সেটা আমি তোমাদের রান্না করতে করতে বলে দেবো। তো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর কচুলতিগুলো দিয়ে দিলাম। আলু আর কচুলতি দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে সমস্ত মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, আলু আর কচুলতি যেহেতু আগে থেকে খুব সুন্দর করে ভাজা ছিল, তাই মশলার মধ্যে দিয়ে খুব বেশি সময় ধরে ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মিনিটখানেক সময় ধরে আলু আর কচুলতিটাকে একটু মশলার সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম জল। আমি একটু মাখো মাখো মানে একটু ঝোলঝোল করে রান্না করব, তাই সামান্য পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম। তবে তোমরা যদি একটু শুকনো শুকনো করে রান্না করতে চাও সেক্ষেত্রে এই সময় সামান্য পরিমাণে একটু জলে ছিটে দিয়েও রান্না করতে পারো, তাহলে কচুলতিটা শুকনো শুকনোভাবে রান্না হয়ে যাবে। তবে আমি একটু হালকা গ্রেভি রাখবো, তাই সেই আন্দাজে জলের পরিমাণটা অ্যাড করে দিলাম। সাথে এই সময় দিতে হবে স্বাদ মতো লবণ, তার সাথে দিতে হবে হাফ চামচ চিনি। লবণটা যদি এই সময় দেওয়া হয় তাহলে কচুলতিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, সাথে সাথে গোটা গোটা থাকবে। আর লবণটা যদি আগে দিতাম তাহলে কচুলতিগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে রান্না করতে করতেই ঘেটে যেত। তাই লবণটা এই সময় দিতে হবে, স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে প্রথমে একটু রান্না করে নিতে হবে। 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও খুব ভালো করে এইভাবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। কচুলতিগুলো দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে। তো 4-5 মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। তাহলে দেখবে এই গ্রেভিটাও বেশ একটু শুকিয়ে শুকিয়ে আসবে, কচুলতিগুলোও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর যারা কচুলতিটাকে একটু শুকনো শুকনো করে খেতে পছন্দ করো তারা সামান্য পরিমাণে জলের ছিটে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই দেখবে কচুলতিটা খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো নিরামিষের দিনে এইভাবে কচুলতি রান্না করলে থালার সবটুকু ভাত কিন্তু এই কচুলতি দিয়েই খাওয়া হয়ে যাবে, খেতে এতটাই টেস্টি হয়। আর হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দেবে, একটু চিনি দিলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই নিরামিষ কচুলতির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে এই পদ্ধতিতে একবার আলু দিয়ে নিরামিষ কচুলতি রান্না করে খেয়ে দেখতে পারো। একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর বাড়িতে যদি বানিয়ে খাও, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তো গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম, আর গরম গরম ভাতের সাথে যদি এইরকম কচুলতি থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না, থালার সবটুকু ভাত এই কচুলতি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।